ভারত কথার আগের পর্বে আপনাদের দেখিয়েছি কিভাবে পাঞ্জাব জুড়ে সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল জার্নাল সিং ভিন্দ্রাওয়ালে। অথচ অদ্ভুতভাবে ভিন্দ্রাওয়ালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে ইন্দিরা গান্ধীকে আটকাচ্ছিলেন তাঁরই পরামর্শদাতারা। আর এই সুযোগেই ভিন্দ্রাওয়ালে আর তার অনুগামীরা স্বর্ণ মন্দিরকে কার্যত অস্ত্রের গুদাম বানিয়ে ফেলে। দুধের ক্যান, সবজির বস্তা করে ঢুকতে শুরু করে গোলাগুলি আর আগ্নেয়াস্ত্র। পবিত্র স্বর্ণ মন্দিরে তখন অপবিত্র অস্ত্রের ঝনঝনানি। 1983-র 15ই ডিসেম্বর ভিন্দ্রাওয়ালে তার সশস্ত্র দলবল নিয়ে স্বর্ণ মন্দিরের আকাল তখ্ত কবজা করে। 1983 সালের 16ই ডিসেম্বর আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় এই খবর প্রকাশিত হয়। শিরোনাম ছিল ভিন্দ্রাওয়ালে গুরু নানক নিবাস ছেড়ে আকাল তখ্তে। ষোড়শ শতকে তৈরি আকাল তখ্ত এমন এক সিংহাসন যা অনন্তকালের জন্য নির্মাণ করা হয়েছিল। দিল্লির মুঘল দরবারের সিংহাসনের থেকেও আকাল তখ্তের উচ্চতা ছিল 1 ফুট বেশি। এটা বোঝাতে যে ঈশ্বরের স্থান বাদশাহের থেকে উঁচুতে। এই সিংহাসন থেকেই শিখ ধর্ম সংক্রান্ত সমস্ত বিধান জারি করা হতো। আর এই জন্যই আকাল তখ্তের গুরুত্ব অপরিসীম। ভিন্দ্রাওয়ালের আকাল তখ্ত দখলের প্রবল বিরোধিতা করেন স্বর্ণ মন্দিরের প্রধান গ্রন্থি কৃপাল সিং। কিন্তু ভিন্দ্রাওয়ালে তখন সবার ধরাছোঁয়ার বাইরে। তার কার্যকলাপ প্রায় জঙ্গির পর্যায়ে পৌঁছে গেছিল। আর এই বিষয়ে আমরা এখন সরাসরি কথা বলে নেব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইতিহাসবিদ সুরঞ্জন দাসের সঙ্গে। সুরঞ্জন দা, শোনা যায় জার্নাল সিং ভিন্দ্রাওয়ালের সাকরেতরা তখন দিনে দুপুরে মানুষকে তাড়া করে খুন করত। এতটা সাহস তারা পেয়েছিল কি করে? কথাটা একদম ঠিক। 1 জুন 1984-তে অপারেশন ব্লু স্টার শুরু হয়। তার 2-3 মাস আগে প্রকাশ্য দিবালোকে বৈশাখীর দিনে ভিন্দ্রাওয়ালের সঙ্গীরা একজন শিখ রাজনীতিকে খুন করেন, গুলি করে খুন করেন। এবং এর মধ্যে দিয়ে প্রমাণিত হয় সেই সময় শিখ রাজনীতিতে সন্ত্রাসবাদী প্রক্রিয়া এবং বিচ্ছিন্নতাবাদী প্রক্রিয়া তুখর হয়ে ওঠে। এবং এই যে প্রক্রিয়া যে তুখর হয়ে উঠছে, এই প্রক্রিয়াটা শিখ রাজনীতিতে, তার ফলে কিন্তু সামগ্রিকভাবে ভারতীয় রাজনীতিতে একটা কালো ছায়া নেমে আসে এবং তার একটা প্রতিফলন আমরা পাই ইন্দিরা গান্ধীর মৃত্যুতে। আকাল তখ্ত ছাড়া তো দূরের কথা, সেখান থেকেই সরাসরি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হুমকি দিচ্ছিল জার্নাল সিং ভিন্দ্রাওয়ালে। তবে হুমকি দেওয়ার ভঙ্গি আবার ছিল কিছুটা দার্শনিকের মতো। ভিন্দ্রাওয়ালে বলতো, আমরা হলাম দেশলাই কাঠির মতো, এমনিতে ঠান্ডা নিস্তেজ, কিন্তু জ্বলে উঠলে ভয়ঙ্কর, একেবারে লেলিহান শিখা। बरसी माचा सी तिली वांगा लकड़ दिया ते ठंडिया पर जे तुसे निबालोंगे तलपटा निकलन गया। ইন্দিরা গান্ধীর সামনে তখন পাঞ্জাব সমস্যা ক্রমশ আরও অগ্নিগর্ভ হয়ে উঠেছে। 1984 সালের ফেব্রুয়ারি মাসে গোটা দেশে এবং পাঞ্জাবে ভোট হওয়ার কথা ছিল। ইন্দিরা গান্ধী চাইছিলেন ভোটের আগে একটা সমঝোতা হোক। আকালি দলও বুঝে গেছিল ভিন্দ্রাওয়ালে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং তাই তাদের অস্তিত্বই এবার চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তখন বিদেশমন্ত্রী পিভি নরসিমহা রাও। শেষকালে তাঁকেই দায়িত্ব দেয়া হলো আকালি দলের সঙ্গে কথা বলে সমঝোতার একটা রাস্তা খুঁজে বের করার। শেষ পর্যন্ত রাস্তা একটা বেরোয়, তা হলো চণ্ডীগড় শহরকে পাঞ্জাবের অন্তর্ভুক্ত করা হবে। নরসিমহা রাও অনেক ভেবে চিন্তে আলোচনা করে রফাসূত্র বার করেন। আকালি নেতারাও তাতে রাজি হয়ে যান। ঠিক হয় এই ফর্মুলা সরকারের কাছে সুপারিশ করবে একটা কমিশন। তবে শর্ত শুধু একটাই ছিল, কমিশন তখনই তৈরি হবে যখন হরচরণ সিং লঙ্গোয়াল এবং জার্নাল সিং ভিন্দ্রাওয়ালে তাতে রাজি হবে। এই দুজনকে রাজি করার ভার দেয়া হলো গুরচরণ সিং তোহরা এবং প্রকাশ সিং বাদলকে। তোহরা তখন শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি। বাদল এবং তোহরা এই প্রস্তাব নিয়ে স্বর্ণ মন্দিরে পৌঁছলেন। সেখানে তারা প্রথমেই দেখা করলেন সন্ত হরচরণ সিং লঙ্গোয়ালের সঙ্গে। লঙ্গোয়াল নিজেই ভিন্দ্রাওয়ালেকে ভয় পেতেন, তাই তিনি খুব তাড়াতাড়ি সরকারের প্রস্তাবে রাজি হয়ে যান। বাকি ছিল ভিন্দ্রাওয়ালেকে রাজি করানো। দেখো জার্নাল সিং জি, হরচরণ সিং তোহরা ভিন্দ্রাওয়ালেকে বলেন, সরকার বেশিরভাগ দাবি মেনে নিয়েছে, কমিশন বসিয়ে বাকি দাবিও মেনে নেবে। सानू इस गल से सहमत हो जाना चाहिए। संत जरनैल सिंह जी, इस मामले च मेरी भी यही। এত কিছুর পরও শেষ পর্যন্ত সমঝোতার চেষ্টা বিফলে যায়। इस तो अलावा और कोई समझौता नहीं हो सकता।
ओ जी कम्युनिकेशन थोड़ा जी मैं ਤੁਹਾਡੀ सारी खेड़ा जानना ভিন্দ্রাওয়ালে কোনো অবস্থাতেই কোনো ধরনের সমঝোতার জন্য তৈরি ছিল না। ਦੇ ਨਾਲ ਧੋਖਾ ਕਰ ਰਹੇ ਹੋ ऐसे कोई धोखा नहीं ऐसे पंजाब दे ते सिखां दे हित लई है किस दे हकले की है मैं सब जानना ਤੁਹਾਡੀ ਅੱਖ ਸੱਤਾ ਤੇ ਹੈ ਤੁਸੀਂ ਮੁੱਖ ਮੰਤਰੀ बनना ਚਾਹੁੰਦੇ ਹੋ बिंद्रे वाले जी मैं ਤੁਹਾਨੂੰ अकाल तक तो बाहर कटवा देवांगा ਤੇ ਬਾਤ ਦੀ ਗੱਲ ਹੈਗੀ ভিন্দ্রাওয়ালের একরোখা মনোভাব সমঝোতার সমস্ত রাস্তা বন্ধ করে দেয়। এই ঘটনার এক সপ্তাহ পর হরচরণ সিং লোঙ্গোওয়াল ঘোষণা করেন ৩রা জুনের পর থেকে পাঞ্জাবের বাইরে গম নিয়ে যাওয়া যাবে না। পাঞ্জাবে তখন হিন্দু আর শিখেদের মধ্যেও উত্তেজনা ক্রমশ বাড়ছিল, যার প্রভাব পড়ছিল দেশের অন্যান্য রাজ্যেও। ১৯৮৪ সালের ১৯শে ফেব্রুয়ারি হরিয়ানায় ৯ জন শিখকে হত্যা করা হয়। ভাঙচুর চালানো হয় ৩টে গুরুদ্বারে। সাংবাদিক সতীশ জেকব তার বইতে লিখছেন, সে সময় কেন্দ্রীয় সরকারও দাবি করছিল বিশাল সংখ্যক হিন্দুদের খুনের পরিকল্পনার গোয়েন্দা রিপোর্ট তাদের কাছে আসতে শুরু করেছিল। আসলে ভিন্দ্রাওয়ালের উদ্দেশ্য ছিল খুন হওয়ার ভয়ে হিন্দুরা যাতে বাধ্য হয়ে পাঞ্জাব ছেড়ে চলে যায় আর দেশের অন্য প্রান্ত থেকে শিখরা পাঞ্জাবে আসতে শুরু করে। ভিন্দ্রাওয়ালে প্রতি মুহূর্তে সরাসরি দেশের সরকারকেই চ্যালেঞ্জ করছিল। পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে ওঠায় সেই সময় ইন্দিরা গান্ধীকে একটা না একটা বড় সিদ্ধান্ত নিতেই হতো। এমন সময় ভিন্দ্রাওয়ালের সঙ্গে একদিন কথা বলার সুযোগ পান সাংবাদিক সতীশ জেকব। জেকবের কথা অনুযায়ী সেদিন স্বর্ণ মন্দিরের ছাদে বসে ভিন্দ্রাওয়ালের সঙ্গে তার কথা হচ্ছিল। তখন জেকব ভিন্দ্রাওয়ালকে প্রশ্ন করেন যে সরকার যদি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় তাহলে সে কি করবে। জবাবে সেদিন ভিন্দ্রাওয়ালে যা বলেছিল তা একেবারে চমকে ওঠার মতো। স্বর্ণ মন্দিরের ছাদ থেকে ক্ষেতের দিকে ইশারা করে কোনো রকম রাগঢাক না রেখেই ভিন্দ্রাওয়ালে বলেছিল যে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন শুরু হলেই সে মাত্র ৪৫ মিনিটের মধ্যেই ১০ কিলোমিটার দূরে পাকিস্তানে চলে যাবে। খোদ সতীশ জেকবের মুখ থেকেই শুনে নিন সেই সাক্ষাৎকারে কিভাবে খোলাখুলি ভিন্দ্রাওয়ালে তার সমস্ত প্ল্যান উগরে দিয়েছিল। এতটাই দুঃসাহসী হয়ে উঠেছিল সে। उस वक्त वो कोई भी समझौता मानने को तैयार नहीं थे। भिंद्रावाले के साथ मेरी 3 घंटे तक अकेले बातचीत हुई थी और बिल्कुल ऊपर हम लोग छत पे अकेले बैठे थे। तो मैंने उनसे कहा कि आप इतने बड़े देश की फ़ौज से, इतनी बड़ी देश की ताकत से आप कैसे लोहा ले सकते हैं, तो आप कैसे लड़ेंगे। तो उन्होंने कहा कि आपको मालूम नहीं है कि हमने सारा स्कीम बना दी है। स्कीम ये थी उनकी कि सिर्फ 10 किलोमीटर दूर आप खेतों में से जाइए पीछे तो पाकिस्तान का बॉर्डर आ जाता है, उसका नाम है खालड़ा। और ये मुझे भिंद्रावाल ने बताया कि काके यहाँ से सानू सिर्फ 45 मिनट लगेंगे, 80 ਆਪਾਂ ਟੁਕ जाएंगे थे एक खेतों विच और खालड़ा उत्थे है, उत्थे जाके हमने जाके फिर गुरिल्ला वॉरफेयर शुरू कर देनी। तो मैंने पूछा आप पाकिस्तान में जाओगे, कहता हाँ, कहता वो उन्होंने सारी अंडरस्टैंडिंग है साढ़े 9। ১৯৮৪ সালের ১ জুন পাঞ্জাবের দায়িত্ব তুলে দেয়া হয় সেনাবাহিনীর হাতে। সেনা কি পদক্ষেপ নেবে তা নিয়ে অনেকের মনেই গভীর চিন্তা ছিল। এরই মধ্যে ২রা জুন দূরদর্শনের মাধ্যমে ইন্দিরা গান্ধী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। শেষবারের মতো আলোচনার মধ্যে দিয়ে সমস্যা মেটানোর আহ্বান জানান তিনি। देशवासियों, पंजाब में निर्दोष सिख और हिंदू मारे जा रहे हैं, अराजकता फैली हुई है, लूटपाट हो रही है, धार्मिक स्थल अपराधियों और हत्यारों के शरणगाह बन गए हैं। अगर अब भी किसी मुद्दे पर कोई गलतफहमी या संदेह है तो आइए हम बातचीत की मेज पर इसे हल करने की कोशिश करेंगे। ইন্দিরা গান্ধী শেষ পর্যন্ত স্বর্ণ মন্দিরে সেনা অভিযানের মতো গুরুত্বপূর্ণ এবং চরম সিদ্ধান্ত নিয়েই ফেললেন। এই অভিযানের কোড নেম ছিল অপারেশন ব্লু স্টার। একদিকে ইন্দিরা গান্ধী আলাপ আলোচনার আবেদন করছিলেন, অন্যদিকে অপারেশনের আগে অমৃতসরের সমস্ত ফোন লাইন কেটে দেওয়া হয়।
স্বাভাবিকভাবেই চরমপন্থী হন কিংবা নরমপন্থী, পাঞ্জাবের কোনো নেতার সামনেই আলাপ আলোচনার আর কোনো সুযোগ ছিল না। আর তাই ইন্দিরার আবেদনে সাড়া পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, আর প্রত্যাশিতভাবে সাড়া মেলেওনি। ইন্দিরা গান্ধী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, তখনই সেনাবাহিনীর 9th ডিভিশনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। অপারেশনের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল কুলদীপ সিং ব্রার। 3রা জুন অমৃতসর থেকে সমস্ত সাংবাদিককে বের করে দেওয়া হয়। সিল করে দেওয়া হয় পাঞ্জাব লাগোয়া ভারত পাকিস্তান সীমান্ত। ভিন্দ্রাওয়ালের লোকেরা ঠিক কোথায় ঘাঁটি গেড়ে আছে তা জানার জন্য 4 জুন থেকে একজন অফিসারকে সাদা পোশাকে স্বর্ণ মন্দিরের ভেতরে পাঠানো হয়। পরের দিন অর্থাৎ 5 তারিখ সকালে যারা অপারেশন ব্লু স্টারে অংশ নেবে তাদের ব্রিফ করেন খোদ মেজর জেনারেল ব্রার। মেজর জেনারেল কুলদীপ সিং ব্রার একটা সাক্ষাৎকারে বলছেন যে অপারেশন শুরুর আগে তিনি স্পষ্ট ভাষায় বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যত কম মৃত্যু হয় তত মঙ্গল। সেই সঙ্গে দুঁদে অফিসার ব্রার তার বাহিনীকে এও বলেছিলেন যে এই সামরিক অভিযানের জন্য স্বর্ণ মন্দিরে প্রবেশ করতে কারো যদি কোনো আপত্তি থাকে তিনি নির্দ্বিধায় তা জানাতে পারেন। যার আপত্তি থাকবে তাকে একবারের জন্য অভিযানে অংশ নেওয়ার জন্য জোর করা হবে না, কিংবা তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে না। কিন্তু 3টে ব্যাটালিয়নের মধ্যে একজনও আপত্তি জানাননি। আর ইন্দিরা গান্ধী যখন দিল্লিতে বসে আকাল তখ্ত থেকে তাকে উৎখাত করতে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, তখন ভিন্দ্রাওয়ালে স্বর্ণ মন্দিরে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিল। फौज अंदर पहुंच चुकी है कि ਤੁਹਾਨੂੰ लगता है कि फौज दरबार साहब अंदर प्रवेश कर पाएगी? नहीं, मैनू नहीं लगता कि फौज इन्नी हिम्मत है। फौज भी इत्थे उसी तरह पई रहेगी जिस तरह बीएसएफ ते सीआरपी। ভিন্দ্রাওয়ালের আত্মবিশ্বাস তখন প্রায় আকাশ ছুঁয়ে ফেলেছে। সহজ কথায় বলতে গেলে তখন সে ধরাকে স্বরাজ্ঞান করতে শুরু করেছে। আসলে ভিন্দ্রাওয়ালে ভেবেছিল সেনা কোনো অবস্থাতেই স্বর্ণ মন্দিরের ভেতরে ঢুকবে না, আর যদি ঢোকেও তাহলে মারাত্মক লড়াই হবে এবং এমন শিক্ষা সেনাকে দেয়া হবে যে তারা আজ। এই জবাব থেকেই পরিষ্কার সেনাবাহিনীর মোকাবিলার জন্য ভিন্দ্রাওয়ালে সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল। আর ততক্ষণে প্রত্যেকেই বুঝে গেছিলেন রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো কঠিন। এরই মধ্যে জার্নেল সিং ভিন্দ্রাওয়ালে একদিন সাংবাদিকদের ডেকে পাঠায়, আর এটাই ছিল তার শেষ সাংবাদিক বৈঠক। जर्नलिस्ट भिंद्रावाले से मिले थे, उनमें मैं भी था। और ये बात है कोई दोपहर की बात है, तो ये आखिरी प्रेस कॉन्फ्रेंस थी जो भिंद्रावाले ने दी थी। और उसके शब्द मुझे याद हैं, उसने कहा था कि मुझे मालूम है कि अब आर्मी आ गई है, लेकिन मेरी यहाँ से लाश ही जाएगी, मुझे कोई गिरफ्तार नहीं कर सकता है। एंड ही सेड कि आई एम गोइंग टू फाइट। तो वो लास्ट था, हमें ये अंदाज़ा नहीं था कि एक्शन इतनी जल्दी शुरू हो जाएगा। ভারতীয় সেনা স্বর্ণ মন্দির ঘিরে ফেলে ভেতরে থাকা লোকজনকে বেরিয়ে আসার নির্দেশ দেয়, কিন্তু 5ই জুন সকাল 7টা পর্যন্ত বাইরে বেরিয়ে আসেন মাত্র 129 জন। যারা বেরিয়ে আসতে পেরেছিলেন তারা সেনাবাহিনীকে জানান ভিন্দ্রাওয়ালের লোকজন কাউকে স্বর্ণ মন্দিরের বাইরে বেরোতে দিচ্ছে না। সেই সময় অপারেশন ব্লু স্টারের নেতৃত্ব দিচ্ছিলেন জেনারেল কৃষ্ণস্বামী সুন্দরজি, জেনারেল রঞ্জিত সিং দয়ার এবং জেনারেল ব্রার। 5ই জুন সন্ধ্যে 7টা থেকে অপারেশন ব্লু স্টার শুরু করে দেয় সেনাবাহিনী। প্রথম ব্যাটালিয়নের সৈন্যদের সঙ্গেই প্যারাশুট রেজিমেন্টের কমান্ডোরাও স্বর্ণ মন্দিরের ভেতরে ঢোকে। তাদের নির্দেশ দেওয়া হয়েছিল দ্রুত আকাল তখ্তের কাছাকাছি পৌঁছানো, কিন্তু কমান্ডোরা এগোতেই স্বয়ংক্রিয় রাইফেল থেকে তাদের ওপর গুলি বৃষ্টি শুরু হয়। মুহূর্তের মধ্যে একাধিক কমান্ডো মাটিতে লুটিয়ে পড়ে। এই সময় এগিয়ে আসেন ব্রিগেডিয়ার ইসরার রহিম খান। জীবনের ঝুঁকি নিয়ে তার নেতৃত্বে সেনা জওয়ানরা আকাল তখ্তের দিকে এগোতে শুরু করে। তখন মেশিন গান থেকে লাগাতার গুলি চালাচ্ছে ভিন্দ্রাওয়ালের অনুগামীরা। এত বড় মাপের প্রতিরোধের মুখে যে পড়তে হবে তা বিন্দুমাত্র আঁচ করতে পারেনি সেনাবাহিনী। ভিন্দ্রাওয়ালের অনুগামীরা রীতিমতো প্রশিক্ষণ নিয়ে লড়াইয়ে নেমেছিল। ভারতীয় সেনাবাহিনীর এক প্রাক্তন অফিসার শাহবাগ সিং তাদের সামরিক প্রশিক্ষণ দিয়েছিল। তাদের হাতে ছিল প্রচুর পরিমাণে অস্ত্র, গোলা, বারুদ। তবে তখনও সব থেকে বড় চমকটা বাকি ছিল। একাধিক জওয়ানের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পর সেনার শীর্ষকর্তারা স্থির করেন আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারকে আকাল তখ্তের দিকে পাঠানো হবে। আর তখনই রকেট লঞ্চার দিয়ে তা উড়িয়ে দেয় ভিন্দ্রাওয়ালের অনুগামীরা। ভাবুন, স্বর্ণ মন্দিরের ভেতরে শুধুমাত্র মেশিন গানই নয়, রীতিমতো রকেট লঞ্চার নিয়ে বসেছিল জার্নাল সিং ভিন্দ্রাওয়ালে। এই অবস্থায় রাতভর দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলে। 6 জুন ভোর 5টা 20 ঠিক হয়
আকাল তখ্তে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের মোকাবিলায় ট্যাঙ্ক নামানো হবে। স্বর্ণ মন্দির তখন যুদ্ধক্ষেত্র। একদিকে সেনাবাহিনী, অন্যদিকে জার্নেল সিং ভিন্দ্রাওয়ালে এবং তার দলবল। যে পাঞ্জাবের প্রায় প্রত্যেকটা বাড়ি থেকে কেউ না কেউ সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশ সেবা করে বলে কথিত, সেখানেই সরকার এবং সেনার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছিল সেই পাঞ্জাবের মাটিতেই জন্ম নেয়া ভিন্দ্রাওয়ালে। ভিন্দ্রাওয়ালে আর তার সাকরেদদের আকাল তখ্ত থেকে বার করে আনার জন্য যখন মরিয়া লড়াই চালাচ্ছে ভারতীয় সেনা, তখন দিল্লিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে রাষ্ট্রপতি জ্ঞানী জয়েল সিংয়ের উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল। ইন্দিরা গান্ধী অপারেশন ব্লু স্টার শুরু করার আগে রাষ্ট্রপতিকে কিচ্ছু জানাননি। জয়েল সিং যখন এই অপারেশনের ব্যাপারে জানতে পারেন, তখন তিনি প্রচন্ড ক্ষুব্ধ হন। इतने बड़े फैसले की जानकारी मुझे पहले दी जाती तो अच्छा होता। सेना को कहा गया था कि दरबार साहब को कोई नुकसान नहीं पहुंचना चाहिए। मुझे समझ नहीं आ रहा है कि हमारी खुफिया एजेंसी पिछले 2 महीनों से क्या कर रही है, जबकि इतनी बड़ी तादाद में हथियार स्वर्ण मंदिर में ले जाए जा रहे थे। जब भिंडरावाले ने गुरु नानक निवास को छोड़ के अकाल तख्त को अपना ठिकाना बनाया, तब उसे गिरफ्तार करने की कोशिश क्यों नहीं की? ये पंजाब सरकार का काम था, उन्हें नजर रखनी चाहिए थी। অপারেশন ব্লু স্টার চলাকালীন স্বর্ণ মন্দিরে থাকা অনেক বহুমূল্য বই এবং পাণ্ডুলিপির ভাণ্ডারে আগুন লেগে যায়। সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াইয়ে বেশ কয়েকটা গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে হরমন্দির সাহিবের দিকে ছুটে যায়। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় আকাল তখ্ত। পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার নতুন করে আকাল তখ্ত তৈরি করে দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু শিখরা এই প্রস্তাব ফিরিয়ে দেয়। তারা নিজেরাই আকাল তখ্ত নতুন করে তৈরি করেন। 6 জুন সকাল থেকে রাত পর্যন্ত স্বর্ণ মন্দিরে অবিরাম গুলির লড়াই চলে। কয়েক কিলোমিটার দূর থেকে সেই শব্দ শুনে ভয়ে ঠকঠক করে কাঁপছিলেন সাধারণ নাগরিকরা। দিন পেরিয়ে সন্ধে নামে, সন্ধে পেরিয়ে রাত। অবশেষে মাঝরাতে গিয়ে স্বর্ণ মন্দিরের আকাল তখ্ত থেকে সেনাবাহিনী খুঁজে পায় জার্নেল সিং ভিন্দ্রাওয়ালের মৃতদেহ। 7 জুন সকালে শেষ হয় অপারেশন ব্লু স্টার। তবে তারপরেও স্বর্ণ মন্দিরের আনাচে কানাচে লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বার করতে লেগে যায় আরও 3 দিন। 8 জুন স্বর্ণ মন্দির দেখতে পৌঁছন রাষ্ট্রপতি জয়েল সিং। তিনি যখন মন্দির ঘুরে দেখছিলেন, তখনই তাকে লক্ষ্য করে গুলি চালায় এক জঙ্গি, যা লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে জ্ঞানী জয়েল সিংয়ের নিরাপত্তা রক্ষীর কাঁধে। লেফটেন্যান্ট জেনারেল ব্রারের কথা অনুযায়ী অপারেশন ব্লু স্টারে ভিন্দ্রাওয়ালে ও তার সঙ্গীদের ছোড়া গুলিতে মৃত্যু হয় 83 জন ভারতীয় সেনার, যার মধ্যে 4 জন ছিলেন অফিসার পদমর্যাদার। আহত হন 248 জন। জঙ্গি ও সাধারণ মানুষ মিলিয়ে মৃত্যু হয় 492 জনের। মন্দির চত্বর থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়। অপারেশন ব্লু স্টারের মধ্যে দিয়ে সাময়িকভাবে একটা সমস্যার সমাধান হয় ঠিকই, কিন্তু দুশ্চিন্তা পিছু ছাড়েনি। স্বর্ণ মন্দিরের এই সেনা অভিযান ঘিরে শিখদের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়, আর তা এতটাই ছিল যে ইন্দিরা গান্ধীর প্রাণ সংশয় পর্যন্ত তৈরি হয়। এই প্রেক্ষাপটে ইন্দিরা গান্ধীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আধিকারিকরা একটা বড় সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় থেকে সমস্ত শিখ রক্ষীদের সরানোর প্রস্তাব দেওয়া হয়। খোদ ইন্দিরা গান্ধীর কাছে পাঠানো হয় সেই প্রস্তাব। ইন্দ্র মালহোত্রা তার বই ইন্দিরা গান্ধী এ পার্সোনাল অ্যান্ড পলিটিক্যাল বায়োগ্রাফিতে লিখেছেন, প্রাণ সংশয়ের আশঙ্কায় ইন্দিরা গান্ধীর শিখ দেহরক্ষীদের সরিয়ে দেওয়ার প্রস্তাবের ফাইল যখন ইন্দিরা গান্ধীর টেবিলে পৌঁছয়, তা দেখে ভীষণ রেগে তিনি নোট লিখেছিলেন, আর্নট উই সেকুলার, আমরা না ধর্মনিরপেক্ষ। এরপরে ঠিক করা হয় যে একসঙ্গে 2 জন শিখ নিরাপত্তা রক্ষীকে প্রধানমন্ত্রীর কাছাকাছি ডিউটি দেয়া হবে না। প্রত্যেক শিখ রক্ষীর সঙ্গে 1 জন করে শিখ নন এমন রক্ষীকেও নিযুক্ত করা হবে। কিন্তু এই নিয়ম কোনোদিন দিনের আলো দেখেনি। कहिए, क्या बात है? मैडम, हम चाह रहे हैं कि आपकी सिक्योरिटी में लगे सिख गार्डों को हटा दिया जाए। क्यों? मैडम, आपकी जान को खतरा है।
अलगाववादी भिंडरावाले की मौत का बदला लेने की सरेआम धमकियां मिल रही हैं। आपको क्या लगता है भारत एक धर्मनिरपेक्ष देश नहीं है? मैं एक धर्मनिरपेक्ष देश की प्रधानमंत्री हूं। सिख गार्ड्स को हटाना उनका अपमान होगा। जो जैसा चल रहा है उसे वैसे ही चलने दीजिए। जी। ঠিক এই সময় পুপুল জয়কর ইন্দিরা গান্ধীকে আত্মজীবনী লেখার প্রস্তাব দেন আর সঙ্গে সঙ্গে ইন্দিরা রাজিও হয়ে যান। धवन 13 अक्टूबर और 15 अक्टूबर की सुबह का टाइम पुपुल के लिए फिक्स कर दीजिए। चलो मैं पुपुल, मेरे साथ जो हुआ सो हुआ। मुझे लगता है मैंने अपने सारे कर्ज उतार दिए। पुपुल, तुम कभी नवंबर के महीने में कश्मीर घाटी गई हो? जी हाँ, वहां गांधरबल जाकर चिनार के पेड़ों को देखना चाहिए। पता है पुपुल, मैं चिनार के पेड़ों के नीचे बैठना चाहती हूँ, बदलते हुए रंगों को महसूस करना चाहती हूँ, चिनार की पत्तियों को पकते हुए देखना चाहती हूँ और उन्हें पेड़ से अलग होते हुए देखना चाहती हूँ। पुपुल, तुम्हें याद है वो बिजबिहारा का चिनार का पेड़? जी हाँ। मैंने सुना है उस पेड़ की मौत हो गई। हाँ। मैंने अपने बेटों से कहा है कि जब मैं मरूं ना तो मेरी राख को हिमालय पे बिखेर देना। आप मौत की बात क्यों करती हैं? क्या मौत एक सच्चाई नहीं है? পরের দিনই ইন্দিরা গান্ধী নাতি রাহুল ও নাতনি প্রিয়াঙ্কাকে নিয়ে শ্রীনগর যান। সেখান থেকে ফিরেই তিনি চলে যান ওড়িশায় নির্বাচনী প্রচারে। 30 অক্টোবর ওড়িশায় ইন্দিরা গান্ধী ঐতিহাসিক ভাষণ দেয়। जब तक मुझमें सांस है तब तक सेवा ही में जाएगी और जब मेरी जान जाएगी तो मैं कह सकती हूँ कि एक एक खून का खतरा जितना मेरा है वो एक एक खून एक भारत को जीवित करेगा, भारत को मजबूती देगा। 3 মাস পরে দেশে লোকসভা ভোট। এই রকম একটা সময় লৌহ মানবী ইন্দিরা গান্ধীর মুখে মৃত্যুর কথা শুনে অনেকেই চমকে ওঠেন। তিনি কি বুঝতে পারছিলেন যে তার শেষ দিন এগিয়ে আসছে, আর সেটা যে হিংসার মধ্যে দিয়েই ঘটবে তার আঁচও কি কোথাও পাচ্ছিলেন নেহেরু কন্যা? কথাবার্তায় হোক, জনসভায় বক্তৃতায় হোক, কিংবা কাউকে লেখা চিঠি, তখন সবটাতে বারবার ঘুরে ফিরে আসছিল সেই একটাই কথা। মাঝে মধ্যে ইন্দিরা তখন বলতেন, আই এম গোয়িং টু ডাই আ ভায়োলেন্ট ডেথ। 31 অক্টোবর ঠিক তাই হল। 1984 সালের 31 অক্টোবর সকাল 7:30টার মধ্যে তৈরি হয়ে গেছিলেন ইন্দিরা গান্ধী। সেদিন তার পরনে ছিল কালো পাড়ের একটা গেরুয়া রঙের শাড়ি। দিনের প্রথম অ্যাপয়েন্টমেন্টটা ছিল পিটার উস্তিনভের সঙ্গে। তিনি ইন্দিরা গান্ধীর ওপর একটা তথ্যচিত্র তৈরি করছিলেন। জলখাবারের পর ইন্দিরা গান্ধীর কাছে আসেন তার চিকিৎসক কেপি মাথুর। সকাল 9টা 10 মিনিটে ইন্দিরা গান্ধী বাইরে বেরোন।
সেপাই নারায়ণ সিং একটা কালো ছাতা নিয়ে পাশে পাশে হাঁটছিলেন। কয়েক পা পিছনে ছিলেন প্রধানমন্ত্রী ব্যক্তিগত সচিব RK ধাওয়ান। সবার পেছনে আসছিলেন ব্যক্তিগত নিরাপত্তা অফিসার সাব ইন্সপেক্টর রামেশ্বর দয়াল। বাসভবনের লাগোয়া দফতর ছিল আকবর রোডে। দুটো বাড়ির মধ্যে যাতায়াতের রাস্তায় একটা ছোট গেট ছিল। সেদিকে এগোতে এগোতে ইন্দিরা গান্ধী তার সচিব RK ধাওয়ানের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎই সামনে দাঁড়ানো নিরাপত্তারক্ষী বেয়ন্ত সিং ইন্দিরা গান্ধীর দিকে হাত তোলেন। ইন্দিরা ভেবেছিলেন বেয়ন্ত তাকে স্যালুট করছে, তিনিও প্রতি নমস্কার করেন। কিন্তু আচমকা ইন্দিরা লক্ষ্য করেন বেয়ন্তের হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র। কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রধানমন্ত্রীর দিকে ছুটে আসে গুলি। ইন্দিরা গান্ধী আর্তনাদ করে ওঠেন। ততক্ষণে আরেক শিখ দেহরক্ষী সতবন্ত সিং ইন্দিরা গান্ধীকে ঝাঁঝরা করে দিয়েছে। গুলির আওয়াজ শুনে ভেতর থেকে চিৎকার করতে করতে দৌড়ে আসেন সোনিয়া গান্ধী। প্রায় অচেতন ইন্দিরা গান্ধীকে ধরাধরি করে একটা সাদা অ্যাম্বাসেডারে তুলে এইমসের দিকে রওনা হয়ে যান সোনিয়া গান্ধী আর RK ধাওয়ানরা। রাজীব গান্ধী তখন এই পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে, সঙ্গে ছিলেন প্রণব মুখোপাধ্যায়। প্রচারের মাঝপথে राजीव मायर गुलीबिद्ध होवार खबर पान। आज सवेरे नई दिल्ली में प्रधानमंत्री के निवास स्थान पर श्रीमती गांधी की हत्या करने की कोशिश की गई। उन्हें तुरंत ऑल इंडिया इंस्टीट्यूट ऑफ मेडिकल साइंसेस ले जाया गया। वहां पहुंचते ही डॉक्टरों ने उनका उपचार शुरू कर दिया। दिनटा छिलो बुधवार। এইমসের অপারেশন থিয়েটারের চিকিৎসকরা মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন প্রধানমন্ত্রীকে বাঁচানোর। শোনা যায় সেদিন ইন্দিরা গান্ধীকে বোতল বোতল রক্ত দেয়া হয়েছিল, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। চোখ স্থির হয়ে গেছিল, নাড়ি স্পন্দন ক্রমশ কমে আসছিল, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। সন্ধ্যে ৬টা নাগাদ সরকারিভাবে ইন্দিরা গান্ধীর মৃত্যু সংবাদ ঘোষণা করা হয়। 1984 সালের 1 নভেম্বর আনন্দবাজার পত্রিকার প্রথম পাতা জুড়ে শুধু এই খবর ছিল। সবার ওপরে শিরোনাম ছিল ইন্দিরা গান্ধী গুলিতে নিহত। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর তড়িঘড়ি রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়। রাজীব গান্ধী। আর অন্যদিকে দিল্লি এবং দেশ জুড়ে শুরু হয় শিখ বিরোধী হিংসা। প্রায় 2500 নিরীহ শিখের মৃত্যু হয় সেই হিংসায়। এরপর পাঞ্জাবে শান্তি ফেরাতে হরচরণ সিং লঙ্গোওয়ালের সঙ্গে সমঝোতা করেন রাজীব গান্ধী। কিন্তু সন্ত্রাসবাদীরা লঙ্গোওয়ালকে হত্যা করে বুঝিয়ে দেয় তারা শান্তি চায় না। আর পাঞ্জাবকে অশান্ত রাখতে অর্থ থেকে অস্ত্র তখন যাবতীয় মদত জুগিয়ে চলছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI। প্রায় 10 বছর ধরে পাঞ্জাবে জারি ছিল রাষ্ট্রপতি শাসন। সন্ত্রাসবাদ দমনে শুরু হয় অভিযান। জঙ্গি নির্মূল করতে যা যা করা প্রয়োজন তার জন্য ছাড়পত্র দেয়া হয় পাঞ্জাবের DGP KPS গিলকে। অনেকটাই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। 1996 সালে পাঞ্জাবে ভোটে জিতে ক্ষমতায় আসে কংগ্রেস। কিন্তু এরই মধ্যে মুখ্যমন্ত্রী বেয়ন্ত সিংকেই হত্যা করে জঙ্গিরা। এখন পাঞ্জাব শান্ত। পাকিস্তান এখনও খালিস্তানের দাবিকে সমর্থন জুগিয়ে চললেও পাঞ্জাবের তরুণ প্রজন্ম এখন আর তাদের উস্কানিতে কান দেয় না। জার্নেল সিং ভিন্দ্রাওয়ালেকে দেখে তারা বুঝে গেছে পাকিস্তানের লক্ষ্য আসলে কি। দেখুন, মানুষের ইতিহাস আসলে অন্তহীন পথ চলা। ইতিহাসের গল্প তাই কখনো ফুরোয় না। একটা ঘটনার পর জুড়ে যায় আরেকটা নতুন ঘটনা, আর সেই পথ চলা চলতেই থাকে। কিন্তু ভারত কথার প্রথম সিজনকে থামতে হবে এইখানে। স্বাধীনতার 75 বছর উপলক্ষে স্বাধীন ভারতের গড়ে ওঠার ইতিহাসের একটা বড় পর্বকে আমরা ধরার চেষ্টা করলাম 24টা পর্বে। বাকি রয়ে গেল আরও অনেক কথা, আরও অনেক অনেক ঘটনা। হয়তো দেখা হবে ভারত কথা সিজন 2-তে আরও চেনা ঘাত প্রতিঘাত আর আরও অজানা গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।